সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, এবং যে তথ্যগুলো বা যে বিষয়গুলো অবশ্যই এসএসসির ক্ষেত্রে কিংবা নেট সেটের ক্ষেত্রে ছোট প্রশ্ন হিসাবে আসে। পাশাপাশি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই পাঠ্য রয়েছে কোনো না কোনো সেমিস্টারে বা কোনো না কোনো ইয়ারে। বিশেষ করে সাম্প্রতিককালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের অর্থাৎ মেজর পেপারের প্রথম যে পত্র, সেই পত্রে এই বিষয়গুলি পাঠ্য রয়েছে, কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনর পেপার হিসাবে যারা প্রথম সেমিস্টারে বাংলা নেবে অথবা তৃতীয় সেমিস্টারে বাংলা নেবে তাদেরকেও এই বিষয়গুলো পড়তে হয়। এবং এখান থেকে যে 15টি ছোট প্রশ্ন থাকে, মূলত যে প্রশ্ন থাকে ছোট, সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়েই মূলত সাজিয়েছি এই পর্ব। বিশেষ করে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্ন এখান থেকে এসেছিল সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে রয়েছে, এবং বেশ কিছু সম্ভাব্যময় প্রশ্ন রয়েছে। আশাবাদী যে 15টি ছোট প্রশ্ন থাকে, তার মধ্যে 13-14 এমনকি 15টি প্রশ্নেরই উত্তর করা সম্ভব হতে পারে। এই সমস্ত বিষয়গুলো যদি দেখা যায়, নেতাজি সুভাষ ইউনিভার্সিটিও তাদের পাঠ্যে এই সমস্ত বিষয়গুলিও রেখেছে। মূলত এই পর্বে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এই তিনটি বিষয়ের প্রেক্ষাপটে সম্ভাব্য কিছু ছোট প্রশ্ন এবং বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় আসা ছোট প্রশ্ন নিয়েই মূলত আলোচনা করব। প্রথম যে বিষয়টি রয়েছে বা প্রশ্নটি রয়েছে, বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাই, বা বঙ্গ শব্দটির ব্যবহার আমরা প্রথম কোথায় পাই? ঐতরেয় আরণ্যকে আমরা প্রথম বঙ্গ শব্দটির ব্যবহার পাই। বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বাংলা এই শব্দটি প্রথম ব্যবহার করেন আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে। প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন? হ্যালহেড বা হালহেড, তার সেই গ্রন্থটির নাম ছিল গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, 1778 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন রয়েছে, শশাঙ্কের শাসনকালে বঙ্গ বা বাংলা বলতে কোন জায়গা বা দেশকে বোঝানো হতো? গৌড় দেশকে। গৌড় দেশ বলতে আমরা বঙ্গদেশ বা বাংলাদেশকেই বুঝতাম। গৌড় বা গৌড় দেশের উল্লেখ কোন গ্রন্থে আমরা পাই? কৌটিল্যের অর্থশাস্ত্রে। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি? কে লেখেন? বঙ্গভাষা ও সাহিত্য, এটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ। গ্রন্থটি লেখেন দীনেশচন্দ্র সেন, এবং এই যে বঙ্গভাষা ও সাহিত্য, এই নামটি কিন্তু বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA বিভাগের নাম। পরের প্রশ্ন, হিন্দু যুগ ও বৌদ্ধ যুগ নামকরণটি কে করেন? দীনেশচন্দ্র সেন। পরের প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। এই ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে ডান দিকে। আরও একটি লিপি রয়েছে খরষ্টি লিপি, অর্থাৎ কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় সেটি কিন্তু হলো খরষ্টি লিপি। পরের প্রশ্ন, নবরত্ন কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায় ছিল নবরত্ন। পরের প্রশ্ন, পঞ্চরত্ন কারা? কার রাজসভায় ছিলেন? পঞ্চরত্ন হলেন শরণধয়ী উমাপতিধর, গোবর্ধন আচার্য, জয়দেব, তাঁরা লক্ষণ সেনের রাজসভায় ছিলেন। গীত গোবিন্দ কার লেখা? কয়টি স্বর্গ? গীত গোবিন্দ জয়দেবের লেখা। এখানে রয়েছে 12টি স্বর্গ। এর মূল উপজীব্য বিষয় হলো অদ্ভুত কেশব কেলি রহস্য। আর আর্যা সপ্তশতী কার লেখা? আর্যা সপ্তশতী লেখা গোবর্ধন আচার্য। এটি কি জাতীয় গ্রন্থ? কোষ জাতীয় কাব্যগ্রন্থ। কোষ জাতীয় কাব্যগ্রন্থ কাকে বলে? পরস্পর নিরপেক্ষ শ্লোক সমূহই হল কোষ কাব্য। পরের প্রশ্ন, ধৈর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। পবনদূত ও সদুক্তি কর্ণামৃত। এই সদুক্তি কর্ণামৃত কিন্তু একটি সংকলিত গ্রন্থ, যার সংকলন করেন শ্রীধর দাস। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী বা গাহা সপ্তশতী কার লেখা? গ্রন্থটির বিশেষত্ব কি? হালের লেখা। এটি প্রাকৃত ভাষায় লেখা। এই গ্রন্থে আমরা প্রথম রাধার উল্লেখ পাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা যে রাধাকে পাই, এই রাধার উল্লেখ আমরা প্রথম কোথায় পাই?
সেটি হলো প্রাকৃত ভাষায় লেখা হালের গাথা সপ্তশই বা গাথা সপ্তশতী। চৌরপঞ্চাশিকা কার লেখা? বিলহনের লেখা। কথা শরীর সাগর কার লেখা? সোমদেবের লেখা। শিবের মঙ্গল কার লেখা? রামকৃষ্ণ রায়ের লেখা। শূন্য পুরাণের রচয়িতা হলেন রামাই পণ্ডিত। হরিবংশের রচয়িতাকে ভবানন্দ। সোমদেব রোমান ক্যাথলিক সংবাদ কার লেখা? দোম আন্তনিও। পরের প্রশ্ন, কৃপার শাস্ত্রের অর্থভেদের রচয়িতা কে? মনোয়েল দা আস সম্পসাম 1743 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, বর্গীয় হাঙ্গামা বিবরণযুক্ত বাংলা কাব্যের নাম কি? লেখককে? বর্গীর হাঙ্গামা বা হামলার বিবরণযুক্ত প্রথম কাব্য হল মহারাষ্ট্র পুরাণ, যার লেখক হলেন গঙ্গারাম। পরের প্রশ্ন, প্রথম বৈষ্ণব পদ সংকলন কোনটি? বিশ্বনাথ চক্রবর্তীর ক্ষণদাগীত চিন্তামণি। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হল বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব রামগতি ন্যায়রত্ন 1873 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেন। আগেই বলেছি এটি কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের বিভাগের নামও সাম্প্রতিককালে। এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই রকম প্রশ্ন নিয়েই মূলত কিন্তু এগুলো সাজানো। প্রাচীন বাংলার সময়সীমা কত? নিদর্শন কি? 900 থেকে 1200 বা 1350 খ্রিস্টাব্দ। আর প্রাচীন বাংলার নিদর্শন হলো চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতক কি নামে অভিহিত করা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ বা বন্ধা যুগ। অর্থাৎ এই সময়ে বর্গীর হাঙ্গামা হয় বা তুর্কি আক্রমণ ঘটে। এই তুর্কি আক্রমণ ঘটার কারণে বাংলা সাহিত্যের 1202 বা 3 থেকে 1350 এই সময়কাল কিন্তু অন্ধকারাচ্ছন্ন যুগ হিসাবেই পরিচিত বা চিহ্নিত। মধ্য বাংলার সময়সীমা কত? মধ্য বাংলার সময়সীমা 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ। আদি মধ্য বাংলার সময়সীমা 1350 থেকে 1500 এবং আদি মধ্য বাংলার নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অন্তমধ্য বাংলার সময়সীমা 1500 থেকে 1760। অন্তমধ্য বাংলার নিদর্শন হল অনুবাদ সাহিত্য, পদাবলী, মঙ্গল কাব্য। এই 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়ের মৃত্যু ঘটে। 1760 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? ভারতচন্দ্র রায়ের একদিকে যেমন মৃত্যু হয়, সেই সঙ্গে মধ্যযুগের অবসান ঘটে। বাংলা সাহিত্যে এক নবযুগের সূচনা হয়, আধুনিক যুগের সূচনা হয়। 1760কে আধুনিক যুগের সূচনা কাল হিসাবে মনে করা হয়। আধুনিক বাংলার সময়সীমা কত? 1760 থেকে বর্তমান সময় পর্যন্ত। অন্ধকার যুগের সময়সীমা কত বা অপর নাম কি? অন্ধকার যুগের সময়সীমা হলো 1202 থেকে 1350, মতান্তরে 1203 থেকে 1350। এর অপর নাম অনুর্বর পর্ব। বাংলা সাহিত্যে এটি আবার অন্ধকার যুগ বা বন্ধা যুগ হিসাবেও পরিচিত। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। মূল নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। কবে, কোথা থেকে, কি নামে এটি প্রকাশিত হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। সম্পাদনায় কার সম্পাদনায় এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়? হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। চর্যাপদে মোট কটি পদ পাওয়া যায়? 46.5টি। কবির সংখ্যা কত? 43। পরের প্রশ্ন, সংস্কৃত টিকা কে লেখেন চর্যাপদের? চর্যাপদের সংস্কৃত টিকা লেখেন মণি দত্ত। টিকার নাম নির্মল গিরা টিকা। তিব্বতী কিংবদন্তি অনুযায়ী মোট সিদ্ধাচার্যের সংখ্যা কত চর্যাপদের? 84 জন। পরের প্রশ্ন, চর্যাপদের অর্থ কি? রচনাকাল কত? হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম কি? চর্যাপদের অর্থ জীবনযাপনের পদ্ধতি বা আচরণ। রচনাকাল হলো 10ম থেকে দ্বাদশ শতক। মতভেদ রয়েছে, কিন্তু এই 10ম থেকে দ্বাদশ শতক এটিই কিন্তু সর্বজন স্বীকৃত বা অধিক ব্যক্তিবর্গ
এই সময়কালটাকেই স্বীকৃতি দিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম কিন্তু হরপ্রসাদ ভট্টাচার্য বা শরৎনাথ ভট্টাচার্য। একেবারে যখন ছোট ছিলেন তখন তার নাম ছিল কিন্তু শরৎনাথ ভট্টাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর এই নামকরণ প্রসঙ্গে আলাদা একটি ভিডিওতে আলোচনা করা রয়েছে, কেন তিনি শরৎনাথ থেকে হরপ্রসাদ ভট্টাচার্য হলেন এবং কিভাবে তিনি হরপ্রসাদ ভট্টাচার্য থেকে হরপ্রসাদ শাস্ত্রী হলেন। যারা সেই ভিডিওটি দেখনি বা দেখতে চাও, উৎসাহী হলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। চর্যাপদের আদি পদকর্তাকে সবচেয়ে বেশি পদ কে লেখেন? শ্রেষ্ঠ পদকর্তাকে। চর্যাপদের আদি পদকর্তা হলেন লুইপাদ, তিনি মোট 2টি পদ লেখেন। শ্রেষ্ঠ পদকর্তা হলেন কান্যপাদ, কান্যপাদ সর্বাধিক পদ লেখেন, তার পদের সংখ্যা 13টি। চর্যাপদের বাঙালি পদকর্তাকে ভূসুকপাদ। চর্যাচর্য বিনিশ্চয় নামটি কে দেন? প্রবোধ চন্দ্র বাগচি। পরের প্রশ্ন, চর্যাপদ প্রাচীন বাংলায় লেখা একথা কে প্রমাণ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL গ্রন্থে। চর্যাপদে কোন ছন্দের ব্যবহার বেশি? কোন ভাষায় চর্যাপদ লেখা? পাদাকুলাক ছন্দের ব্যবহার চর্যাপদে সর্বাধিক এবং চর্যাপদ প্রাচীন বাংলায় লেখা। পরের প্রশ্ন, চর্যায় ব্যবহৃত প্রধান ছন্দ রীতিটির নাম লেখো। পাদাকুলাক ছন্দ। এই দুটি প্রশ্ন একই ধরনের মনে হতে পারে, কিন্তু দুটি আলাদা আলাদা বছরে কিন্তু এই আলাদা আলাদাভাবেই প্রশ্নটি এসেছিল। সেই জন্য প্রশ্নটি সামান্য ঘুরিয়ে দিতেই পারে, আমি সেই জন্য দুটি প্রশ্নই এখানে রেখেছি। সন্ধ্যা ভাষা কথার অর্থ কি? আলো আঁধারি ভাষা, অর্থাৎ কতক বোঝা যায় কতক বোঝা যায় না, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। সন্ধ্যা বানানের পরিবর্তে দন্তস্ব দন্তা নয় ধয় জফলা আকার, এই বানানটির পরিবর্তে দন্তস্ব দন্তা নয় ধয় আকার হওয়া উচিত, এ কথা কে বলেন? বিধুশেখর শাস্ত্রী। চর্যাপদে কি কি ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়? 5টি ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়, বাংলা, হিন্দি, মৈথিলি, হিন্দি ও অসমিয়া। চর্যাপদের ভূমিকা কে লেখেন? জাহ্নবী কুমার চক্রবর্তী। চর্যাপদের মেঘলা টিকা রচনা কে করেন? আচার্য পা বা আচার্য পাদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়ার বনবিষ্ণুপুরের নিকট কাকিল্লা বা কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এটি আবিষ্কার করেন। কি নামে, কোথা থেকে, কবে প্রকাশিত হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এর মুখবন্ধ লিখেছিলেন এবং এটি শ্রীকৃষ্ণ কীর্তন নামেই প্রকাশিত হয়েছিল 1916 সালে। পরের প্রশ্নটি রয়েছে, মুখবন্ধ কে লেখেন? আগেই বলেছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কি কাগজে লেখা? এটি তুলট কাগজে লেখা। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি কে প্রস্তাব করেন? নলিনীনাথ দাশগুপ্ত। পুঁথিটির লিপি বিশ্লেষণ কে করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পদের সংখ্যা কত? 418, মতান্তরে 415। সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? মোট খণ্ড কটি? বড় এবং ছোট খণ্ড কোনটি? কাহিনীর শুরু এবং শেষ কবে? কোন খণ্ডের কাহিনী শুরু, অর্থাৎ কোন খণ্ড থেকেই মূল কাহিনী শুরু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের? শ্রীকৃষ্ণ কীর্তন সন্দর্ভ নামটি প্রস্তাব করেন নলিনীনাথ দাশগুপ্ত। এর লিপি বিশ্লেষণ করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পদের সংখ্যা 418, মতান্তরে 415। মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা 161টি, মোট খণ্ড 13টি। সব থেকে বড় খণ্ড দান খণ্ড, সব থেকে ছোট খণ্ড জন্মখণ্ড। কাহিনীর শুরু হয়েছে বসন্তকালে বা বসন্ত ঋতুতে, কাহিনী শেষ হয়েছে শরৎকালে বা শরৎ ঋতুতে। মূল কাহিনী শুরু হয়েছে তাম্বুল খণ্ড থেকে। বরু চণ্ডীদাসের ভণিতা আছে 298 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? শেষ খণ্ডের নাম রাধা বিরহ। আজকের মূলত এইটুকু আলোচনা করব, অর্থাৎ প্রথম মডিউল থেকে আরও একটু বিষয় জেনে রাখা উচিত। বিভিন্ন সাহিত্যের ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে, এই সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে কিন্তু প্রতি বছর কয়েকটি প্রশ্ন থাকে। কিছু গ্রন্থের নামও আমরা এই পর্বেই মূলত দেখে নেব। অনর্ঘ্য রাঘব মুরারির, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, চণ্ড কৌশিক ও নৈষধানন্দ খেমেশ্বরের লেখা, নৈষধ চরিত শ্রীহর্ষের লেখা, কীচক বধ নীতি বর্মার লেখা, গীত গোবিন্দ জয়দেবের লেখা, পবনদূত ধৈর লেখা,
আর্যা সপ্তশতী গোবর্ধন আচার্যের লেখা, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসী দাসের লেখা, ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী। এবারে কিছু সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ রয়েছে এবং গ্রন্থকারের নাম রয়েছে। বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব কার লেখা? রামগতি ন্যায়রত্ন। বঙ্গ ভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেনের লেখা। বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের লেখা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এটিও কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার। বাংলা সাহিত্যের ইতিকথা ভূদেব চৌধুরী। বাঙালি জাতি ও বাংলা সাহিত্য আহমেদ শরীফ। মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম সুখময় গঙ্গোপাধ্যায়। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ ভট্টাচার্য। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসে। মঙ্গল কাব্যের ইতিহাস বিষয়ক আশুতোষ ভট্টাচার্যের লেখা গ্রন্থটির নাম কি? বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস আদি ও মধ্যযুগ গ্রন্থটির লেখককে? দেবেশ কুমার আচার্য। এই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তী পর্বে দ্বিতীয় মডিউল, যেখানে অনুবাদ সাহিত্য, পদাবলী সাহিত্য, চৈতন্য সাহিত্য, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মডিউল 3 নিয়েও আলোচনা করব। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্সে অর্থাৎ মেজর পেপার হিসাবে বাংলা রয়েছে, মাইনর পেপার হিসাবেও যাদের বাংলা রয়েছে, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকতে পারো। আগামীতে আমরা এই ধরনের ভিডিও এবং বিষয়ভিত্তিক আলোচনা আরও করব। ধন্যবাদ সকলকে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।